আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কি অবস্থা সবার? বেশ অনেকদিন পর, আজকে প্রায় 3-4 দিন পরে আসলাম। কারণ হচ্ছে যে আমার এমবিএ পরীক্ষা শুরু হয়েছে। সো এমবিএ পরীক্ষার কারণে গত 3-4-5 দিন আমার উপর বেশ আসলে একটু ধকল গেছে। সো এই ধকলটা সামলানো আমার জন্য একটু টাফ হয়ে গেছে। তার উপর আবার তোমাদের ক্লাস নিতে আসাটা, এটা আমার জন্য আসলেই কোনোভাবে পসিবল ছিল না। হ্যাঁ, সবকিছু থেকেই আমি মূলত বিরত ছিলাম, অ্যান্ড অফ ছিলাম যেটাকে বলে আর কি। কেমন আছো সবাই? বলো আসসালামু আলাইকুম। সবাই আগে একটু বাকিদেরকে মেনশন করে দাও, এরপরে হচ্ছে আমি শুরু করতেছি। হ্যাঁ, আর আমার মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, সবাই সবকিছু ঠিকঠাক মতো দেখতে পারতেছো, শুনতে পারতেছো। আজকে আমরা যেটা পড়বো সেটাকে আমরা বলি হচ্ছে আর্থিক বিবরণী। এটা আমাদের লাস্ট পার্ট। আজকে আসলে অ্যানাউন্সমেন্টটাও আমি মনে হয় একটু কম করছি, তাই না? কম হয়ে গেছে। দুপুরে একটা পোস্ট দিছি, ব্যস্ত ছিলাম আসলে, এই জন্য করা হয়নি। ওকে, সবাই আসো, সমস্যা নাই। ক্লাস টাইম হয়ে গেছে, না এটা আমরা শুরু করতেছি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব ওভারঅল, সেটা হচ্ছে আর্থিক বিবরণীর যা যা লাগে আর কি, পরীক্ষায় যা যা আসছে। এখানে বেশ অনেকগুলো এমসিকিউ আছে। এটা আমি আরো আগে একবার করাইছিলাম এই পার্টটা। এটা করানোর আগে আমার মনে হয় আমি জাস্ট আরেকটা ইস্যু আছে, এটা করাই। আচ্ছা, এটা থেকেও শুরু করা যায়, কোনো অসুবিধা নাই। আর্থিক বিবরণী দুইটা মিক্স করেই করাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কে আসছে আমার সাথে আমি একটু দেখি। আফরিন আছে, তোহা চৌধুরী আছে, জান্নাতুল ফেরদৌস জবা, মোহাম্মদ তানিম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছো? সবাই একটু মেনশন করো তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হু এভার হোয়াট এভার ইউ হ্যাভ, মেনশন করতে থাকো। আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, ওকে, সবকিছু ঠিকঠাক আছে। তাহলে আমার মনে হয় আমরা শুরু করতে পারি। আহ, আসো আমরা শুরু করি, ঠিক আছে? সবাই আসছো? ওকে ওকে, চলো। অ্যাকাউন্টিং এ আচ্ছা, এগুলা সবগুলো তো তোমরা পারো। পারো যেহেতু, তাও একটু পড়াইলে ভালো লাগে আর কি। হ্যাঁ, সবাই আগে একটু 2 মিনিট সময় নিব আমি। তোমরা হচ্ছে দুইটা কাজ করবা, অবশ্যই করতে হবে। এটা না করলে আসলে হচ্ছে না। এক নাম্বার হচ্ছে যে তোমরা মেনশন করবা। ইউ মাস্ট মেনশন, তোমরা মেনশন করবা। কাকে কাকে মেনশন করবা? তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যা আছে, আহ, সবাইকে মেনশন করতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি, শেয়ার করতে হবে। হ্যাঁ, উইথাউট শেয়ারিং উই কান্ট। হ্যাঁ, তোমাদের কলেজের গ্রুপ হোয়াট এভার যেখানে ভাল লাগে শেয়ার করতে থাকো। হ্যাঁ, দরকার হলে ওই যে আমরা মাঝে মধ্যে আমাদের গ্রুপ আছে না হচ্ছে অ্যাকাউন্টিং জোন, এখানে হচ্ছে মাঝে মধ্যে এমন এমন শেয়ার পাই, তুমি হাসবা। লাইক মনে করো হচ্ছে কি বলবো, ধরো একটা কাপড় নিয়ে আসে। হ্যাঁ, একটা কাপড়, এভাবে একটা কাপড় নেয়, কাপড় নিয়ে এভাবে সামনে আসে, এসে হচ্ছে মেয়েটা কাপড় কিভাবে করে এখানে মেলে, এভাবে মেলে কাপড় দেখায়। তো এগুলো তো মডারেটররা চেক করে, মাঝে মধ্যে আমার কাছে নোটিফিকেশন আসে না, আমি যাই তো গিয়ে দেখি যে কি হচ্ছে। দেখতেছি ধরো অমুক তমুক অনেক পেজে লাইভ চলতেছে। তো মেয়েটা হচ্ছে কি করে, এভাবে কাপড় কিভাবে হাতের মধ্যে ভাবে মেলে নেয়, মেলে নিয়ে এভাবে দেখে, দেখেন এই কাপড়টা, এটা পরলে আসলেই অনেক ভালো লাগবে। তারপর আমার কাছে এরকম এই রঙের আরো অনেকগুলো কালেকশন আছে, এভাবে বলে আরেকটা কাপড় নেয়। তো আমি ভাবি যে যে মানুষ এগুলো শেয়ার করে, কিন্তু হয় না, ইট কামস অ্যাবাউট ক্লাস, এরকে 500 বার বললো এরা একটা শুনে না। বুঝছো? মানে কি পরিমাণ যে, মানে কি বলতাম বলো, হোয়াট ক্যান আই সে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আসো আমরা শুরু করি আস্তে আস্তে। হ্যাঁ, বাকিরা আসতে থাকুক, তোমরা শেয়ার আর মেনশন কার্যক্রম চালাতে থাকো। ওকে, ফার্স্ট অফ অল আমাকে বলো যে আর্থিক বিবরণী কয়টা? আমরা জানি, বলো বলো তাড়াতাড়ি বলো। আর্থিক বিবরণী অন্তর্ভুক্ত সব তো। এখানে কে মিসিং এটা বলো। এখানে কে মিসিং? এখানে কে মিসিং এটা বলো। আছে কে এটা না, এখানে মিসিং কে এটা বলো। এখানে মিসিং কে? এখানে মিসিং কে এটা বলো, তাড়াতাড়ি বলো। এখানে কে মিসিং? বলো তো, এখানে মিসিং কে? আমি, তুমি, আমরা, কে মিসিং এখানে? ও, যারা যারা মেনশন করতেছো, জবা, তানিম, ওকে, উম্মে সাইমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, এখানে কে মিসিং একটু আমাকে কমেন্টে বলো। ফার্স্ট মিসিং কে?
ফেসমস শেদান, আচ্ছা ওকে ওকে শাবাশ সাইমা, ঠিক আছে হয়েছে। এখানে মিসিং হচ্ছে ক্যাশ ফ্লো, এখানে মিসিং হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আরো একজন মিসিং, সেটা হচ্ছে কে? টিকা। আর্থিক বিবরণী কয়টা? 5টা। বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বা, আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী 4 এবং 5। ঠিক আছে, আর্থিক বিবরণী কয়টা? এবার পরীক্ষা 1000 বার আসছে। IAS 1.8 অনুযায়ী আর্থিক বিবরণী বানানো হয়। আর্থিক বিবরণী 5টা। এটা লাইক মুখস্থ, ঠোঁটস্থ, অন্তস্থ, কণ্ঠস্থ, যা ভাল লাগে করে নিবা। হ্যাঁ, এটা লাগবে, এটা এটা তুমি যা করতে পারো, হোয়াট এভার ইউ হ্যাভ, হোয়াট এভার ইউ ক্যান, এটা মুখস্থ করে নিবা। হ্যাঁ, উদ্বৃত্তপত্র না, উদ্বৃত্তপত্র আছে স্যার, উদ্বৃত্তপত্র আছে, খেয়াল করো। উদ্বৃত্তপত্র এই যে আর্থিক অবস্থার বিবরণী তোহার চৌধুরী, দিকে দেখো স্যার, এটা উদ্বৃত্তপত্র, তাই না? হ্যাঁ ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এবার হ্যাঁ ওকে আফরিন, ঠিক আছে, হ্যাঁ শাবাশ, পাইছি আমরা। এবার চলো এরপর আমরা 2 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। 2 নাম্বার বলতেছে আর্থিক অবস্থা বিবরণীতে অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন আমরা নগদের সাথে যোগ করি, মূলধনের সাথে যোগ করি। এরপর এখানে 3-4টা প্রশ্নের ঝামেলা আছে। আমরা এরপরে হচ্ছে আমরা আমাদের এইখান থেকে 7 নাম্বার, এই 8 নাম্বার এই কোয়েশ্চেনটা দেখি। উপরের কোয়েশ্চেন গুলোতে একটু ঝামেলা ছিল। ওকে, এখান থেকে আমরা একটু চেক করি। বলো এটার আনসার কি হবে? বিক্রিত পণ্যের ব্যয় কত? আর দেখো, বিক্রিত পণ্যের ব্যয় তোমরা বের করতে পারো, দুইভাবে বের করবা। একটা হচ্ছে প্রারম্ভিক মজুদের থ্রোতে, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ মাইনাস হচ্ছে সমাপনী মজুদ। ঠিক আছে, এই অংশটা পর্যন্ত যদি আমরা ঠিক রাখি, এই অংশটার কিন্তু একটা পারফেক্ট নাম আছে, মনে রাখবে। এটাকে আমরা বলি হচ্ছে ক্রয়কৃত, সরি, এটাকে বলা হয় হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা কি বাদ দিব? বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। ঠিক আছে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সরি সমাপনী মজুদ বাদ দিব। তা আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি সমাপনী মজুদ বাদ দিই, তাহলে আমরা পাবো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এটা একটা ওয়ে বিক্রিত পণ্যের ব্যয় বের করার। ঠিক আছে, আরেকটা ওয়ে হচ্ছে বিক্রয় থেকে আমরা মোট লাভ বাদ দিব। বিক্রয় থেকে কি বাদ দিব? মোট লাভ বাদ দিব। ঠিক আছে, এখানে আমার মনে হয় প্রথমটা খাটবে। প্রথমটার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, তোমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এই শব্দটাকে একটু মুখস্থ করবা। এই শব্দটা তোমাকে অনেক হেল্প করবে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এটা সূত্র দেখো, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ। দ্যাট মিন্স আমি এটা বলতে চাচ্ছি তোমাকে যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কোনটা। এদিকে দেখো সবাই, একটু এই জিনিসটা মনে রাখবা, আমি যেহেতু ফোর্স দিচ্ছি, দ্যাট মিন্স এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ, এই তিনটার একসাথে নাম হচ্ছে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। এই তিনটার একসাথে নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস কি মজুদ? সমাপনী মজুদ। ঠিক আছে, তাহলে আমরা পাবো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সমান সমান হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসো, এবার খেয়াল করো, এই অংশটা মুখস্থ রাখবা কিন্তু। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কাকে বলে? তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা সমাপনী মজুদ বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাবো একটা। আরেকটা হচ্ছে বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। বিক্রিত পণ্যের ব্যয় আর্থিক বিবরণের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে পাবো? দুইভাবে, একটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ, আরটা হচ্ছে বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে। মনে থাকবে, আমরা কিভাবে পাবো? দুইভাবে পাবো। কিভাবে? একটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ বাদ দিলে, একটা হচ্ছে বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে। ক্লিয়ার? ওকে, এবার আসো। তাহলে এতটুকু পর্যন্ত আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, মনে থাকবে। ঠিক আছে, আমরা এবার আরেকটু সামনে আগাই। এতটুকু পর্যন্ত আমরা বুঝছি। ক্লিয়ার? বিক্রয়যোগ্য পণ্যের শব্দটা, এই শব্দটা কিন্তু মুখস্থ রাখবা। এই শব্দটার সাথে মানে পরিচিত থাকবা। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কি? প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ, এই তিনজনকে একত্রে বলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এবং তোমাদেরকে আরেকটা মজার বিষয় বলি, এই দুইজনকে একত্রে বলা হচ্ছে ক্রয়কৃত পণ্যের ব্যয়। যদিও এটা অ্যাডমিশনের একটা পার্ট, বাট মুখস্থ রাখতে পারে, মুখস্থ রাখতেই হবে। 2-4 দিন পরে 25 ব্যাচ এগুলো তোমরা দড়িবাদি মুখস্থ করবো। এখন মুখস্থ করে ফেলো। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়কে তিনজনকে একসাথে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলে, এই দুইজনকে বলে ক্রয়কৃত পণ্যের ব্যয়। সিম্পল। বিক্রিত পণ্যের ব্যয় কেমনে বের করে? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় থেকে মোট লাভ, বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার? তাহলে এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয়ে চলে যাব, যে কিভাবে আসলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় আসতেছিল এইখানে, এই ম্যাথটাতে। তো এখানে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে এই অংশটা, যে বিক্রিত পণ্যের ব্যয়
এটা কিভাবে আসছে, কত আসছে? তোমরা হয়তো অনেকে আনসার টানসার দিছো, আমি চেক করি নাই। আচ্ছা আনসার দাও। আর 8-এর 1 বলছো তোমরা অনেকে, এটা কি 8-1? আচ্ছা হইতে পারে, হোয়াটএভার, আমি একটু চেক করি। পারমিক মজুদ যোগ ক্রয় যোগ সমাপনী মজুদ বিয়োগ, তারপর ক্রয় পরিবহন যোগ বিক্রয় পরিবহন লাগবে না, বেতন লাগবে না, ভাড়া লাগবে না, বকেয়া ভাড়া লাগবে না, অগ্রিম বেতন প্রদান লাগবে না। তাইলে 10, 50, 50, 60, 65, 65 থেকে 20 গেলে, এই হ্যালো কিরে, আনসার তো নাই, আনসার তো নাই। 50, 60, 65, 65 থেকে 20 গেলে কত? এর আমি কি কিছু মিস দিছি? যোগ যোগ যোগ, ঠিক আছে, মাইনাস, ঠিক আছে। তাইলে বিক্রয় পরিবহন বেতন ভাড়া বকেয়া ভাড়া ঠিক আছে, তো সবই তো ঠিক আছে। 65 থেকে 20 বাদ, আনসার হওয়ার কথা 45। আনসার তো নাই, নো আনসার। এটা হয় আর টাইপ করার সময় আনসার দেয় না, নাহলে অপশন আনসার নাই। ঠিক আছে, আনসার নাই তো। 45 আনসার নাই, ঠিক আছে, ওকে ফাইন। এবার এখানে কি বলা হয়েছে? পরোক্ষ ব্যয়। আচ্ছা পরোক্ষ ব্যয়, শুনো শুনো, পরোক্ষ ব্যয় মানে পরিচালন ব্যয়। পরোক্ষ ব্যয় মানে এটাকে আমরা বলি হচ্ছে পরিচালন ব্যয়। এটাকে আবার কালীন ব্যয় বলে, বুঝছো? এটাকে কালীন ব্যয় বলে। এটা দুই প্রকার, এটা দুই প্রকার, মুখস্থ রাখবে এগুলো, এগুলো কিন্তু মুখস্থ। একটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত পরিচালন, আর একটা হচ্ছে অফিস সংক্রান্ত পরিচালন। পরিচালন ব্যয় দুই প্রকার, এটা পরীক্ষায় লিখতে হবে, বাট ইউ হ্যাভ টু নো যে পরিচালন ব্যয় দুই প্রকার, একটা বিক্রয় সংক্রান্ত পরিচালন, একটা হচ্ছে অফিস সংক্রান্ত পরিচালন, ঠিক আছে? তো এখানে আনসার কোনটা হবে? আনসার দাও তাড়াতাড়ি। এখানে আনসার কোনটা হবে? এখানে আনসার হবে পারমিক মজুদ, সরি সরি সরি, পারমিক মজুদ হবে না, ক্রয় এগুলো কিছু হবে না। বিক্রয় পরিবহন যোগ বেতন যোগ ভাড়া যোগ ভাড়া বকেয়া আছে যোগ বেতন অগ্রিম দিছে বিয়োগ, ঠিক আছে? এটাই আনসার। 2000, 4000, 6000, 7000, 8000, 8000 থেকে 500 গেলে 7500, ঠিক আছে? এটাই আনসার। ওকে, আসছে 7500। হ্যালো, ঠিক আছে? আমি কি ফার্স্ট হয়ে যাচ্ছি? ফার্স্ট না, এটা এই গতিতে না পড়লে তুমি এতদিন কি পড়ালেখা করছো? ঠিক আছে, 7500 একজনের আসছে, দুইজনের আসছে, অনেকেরই আসছে, ঠিক আছে। এবার আসো, আচ্ছা ফাইন। এবার এখানে স্বাধীন ট্রেডার্স এর চলতি দায়, চলতি দায়, চলতি দায়, চলতি দায়, কারেন্ট লাইবিলিটিস। আমরা একটু কারেন্ট লাইবিলিটিস গুলো চেক করি, চলো। চলতি দায়ের পরিমাণ, প্রথমে আর্থিক বিবরণীতে মূলধন আছে, 12% ঋণ আছে, লাগবে না। ঋণের বকেয়া সুদ যোগ করো, তারপর প্রদেয় হিসাব যোগ অগ্রিম প্রাপ্ত ভাড়া যোগ। দেখো, অগ্রিম প্রাপ্ত ভাড়া আয়, আয় অগ্রিম, অগ্রিম আয় কিন্তু এটা, ঠিক আছে? প্রাপ্ত ভাড়া আয় অগ্রিম আয়, তাহলে দায় 40,000 টাকা যোগ, তাহলে 40, 80, 92, ঠিক আছে? আনসার কত? 92 আসছে। আমি করে দিচ্ছি কজ সোজা, এই জন্য আমি করে দিচ্ছি। মানে মনে করো তোমাদের দেওয়ার হইলে দিব আমি, যেটা তোমাদেরকে দিতে হবে এটা আমি তোমাদেরকে, যেটা আমি করবো না। 75, 7500, আচ্ছা আগেরটা ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা মানে আমরা এরপরে চলে যাই। এরপরে হচ্ছে কোথায় যাব? বাসায় যাব। এরপরে দেখো, এরপর প্রতিষ্ঠানটার মোট দায়ের পরিমাণ। আচ্ছা এখান থেকে মোট দায় বের করো তো। চলতি দায় বের হয়েছে, চলতি দায় ছিল কত? 92,000। 92 সাথে মূলধন স্থায়ী সম্পদ। আচ্ছা আচ্ছা, সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন, এটা করো। মোট দায় বের করো, মোট দায় বের করো। সো মোট দায়ের বের করো, আমি অপশন গুলা দিই, লেট মি। অপশন কত দিছে? 500, 600, 692, 800। ওকে ফাইন। চলতি দায় বের করো। 500, 600, 692, 800। গ, খ, গ, গ। ওকে, ঠিক আছে? মোট দায়, মোট দায়। তো এখানে চলতি দায় আছে, তোমার লাগবে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় বের করতে পারলে আনসার চলে আসছে। দীর্ঘমেয়াদী দায় বের করতে পারলে আনসার চলে আসছে, একদম সোজা। আমি দেখতেছি দীর্ঘমেয়াদী দায় বের করা যাবে, সো গো ফর ইট, একদম সোজা। আর সে বের করো, পারতেছ? 92 হচ্ছে আগেরটা, ঠিক আছে? এখন এটা বের করো, মোট দায় বের করতে বলছেন। তো মোট দায় মানে হচ্ছে চলতি এবং দীর্ঘমেয়াদী দুইটাই বের করতে হবে, আমরা দুইটাই বের করি। কত আসে দেখি, হ্যাঁ? 5 লাখ, 6 লাখ, 6,92,000, 1,92,000 হচ্ছে স্যার
আচ্ছা 1,92,000 হচ্ছে ওই যে ওই ঋণ সহ না? সাবাস, বাকিরা করো। $6,92,000। আচ্ছা ফাইন। আফরিন কিভাবে বের করছো? ঠিক আছে, 1,90,000 না তানিম, আর একটু একটু বাকিরা 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 ফাস্ট করবো, হ্যাঁ একটু ফাস্ট আনসার দিব। সোজা আছে সোজা আছে। এটা তোমরা যে কনসেপ্টটাতে চিন্তা করতেছো আনসারটা ওই কনসেপ্টে নাই, ঝামেলা লাগছে এই জায়গায়, বুঝছো? আনসার আছে বাট তুমি যে কনসেপ্টটাতে এটার আনসার চিন্তা করতেছো এভাবে এভাবে, এটা আসলে ওইভাবে দেয় নাই, এটা একটু একটু ব্যতিক্রম। হ্যাঁ, সো একটু অন্যভাবে চিন্তা করো, একটু জাস্ট ডিফারেন্ট ওয়েতে চিন্তা করো, আনসারটা তুমি পাবা। আনসার আছে, আনসার আছে, একদম সোজা আনসার, আনসার আছে। আমি বলতেছি জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করো, তুমি যেভাবে ভাবতেছো আনসার ওইটা না, তুমি খালি হচ্ছে দায় চিন্তা করতেছো, শুধু দায় চিন্তা করলে তোমার আনসার 192। ঠিক আছে, পারফেক্ট। কিন্তু এখানে আরেকটু সামনে গেছে ওনারা। ওকে ফাইন, 6,92,000 অনেকে বলতেছে। এবার আমি একটু 6,92,000টা বুঝাই দিই। দেখো এখানে যদি তুমি শুধু এল বের করো দায়, তাহলে 1,92,000 আনসার, ঠিক আছে, আনসার নাই ওই হিসাবে। কিন্তু তুমি যদি মোট দায়, আসলে মোট দায় বলতে আমরা এল কে বুঝি, মোট দায় বলতে আমরা এল কে বুঝি, বাট এই কোয়েশ্চেনটার অপশন গুলো দেখে মনে হচ্ছে স্যার এই জিনিসটা যোগ করছে। মূলধনও কিন্তু এক ধরনের দায়, অন্তর দায়। হ্যাঁ, মূলধনকে আমরা এল হিসাবে কাউন্ট করি না, মূলধন তো ও ই, হ্যাঁ ইকুইটি। বাট এরপরও এই কোয়েশ্চেনটা তুমি যদি অপশন চেক করো, যেহেতু এটা অ্যাডমিশনের কোয়েশ্চেন, আনসার আছেই। অ্যাডমিশনের কোয়েশ্চেন, এইচএস এর কোয়েশ্চেন অনেক সময় আনসার থাকে না, হোয়াট এভার। সো এটা এমনি আনসার 1,92,000 ফাইন, কিন্তু উত্তরটা হচ্ছে 6,92,000 উইথ উইথ মূলধন। মূলধনের যে 5 লাখ আছে সেটাও এখানে যোগ হয়েছে, বুঝতে পারছো? মূলধনের যে 5 লাখ আছে সেটাও এখানে যোগ করে দেওয়া হয়েছে, মূলধনটা আসবে। ইয়েস, দ্যাটস অল, বুঝতে পারছি? ওকে, বাট 1,92,000 পারফেক্ট আনসার, মানে আমার মতে 1,92,000 পারফেক্ট আনসার। ঠিক আছে। ব্র্যান্ড ও লেভেল কোন ধরনের সম্পদ? অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদ। ফাইন, আমার ম্যাথ যেটা করানোর জন্য আমি আসছি সেটা হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, বিক্রয় মূল্যের উপর 33.33% লাভ হইলে ক্রয় মূল্যের উপর লাভ কত? দেখো আজকে এই জিনিসটা শিখাই দিব যাতে দুনিয়ায় আর এটা শিখতে না হয়। এটা নিয়ে প্রচুর মারামারি চলে, আজকেও শিখাবো, এবং আমার হচ্ছে যে ডেইলি অ্যাকাউন্টিং সিরিজের ভিডিও তো এটা টপিকটা আমার মাথায় আছে, এটা আমি বানাবো। সো দুই জায়গায়, আজকে না বুঝলো ওই দিন বুঝবো, বাট আজকে বুঝে ফেলো একটু। একদম সোজা বলো, এটা কত হবে? বিক্রয় মূল্যের উপর 33.33% লাভ করলে ক্রয় মূল্যের উপর কত হবে? একদম সোজা, একদম সোজা। এটা এটা বসাই বের করতে পারবা, জাস্ট এভাবে বসাই দিবা, এত 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 আনসার চলে আসবে একটা। বলো, আর যারা হচ্ছে রেলগাড়ি চিনো তো তোমাদের জন্য আরো ইজি। ফার্স্ট কত আসবে? এটা বলো, এটা বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলো। পারতেছ? ভাই এটা ভালো করে বুঝছি আপনার থেকে। আচ্ছা ঠিক আছে, শ্রাবণী 8, 4, সাইমা 50, 50, হ্যাঁ 50, ফাইন ফাইন, তো সবাই পারো, তাহলে আর পড়াইতে হবে না ভাই, ধরো তোমরা তো আমার পড়ানোর মুড শেষ করে 50। ঠিক আছে, পারলে তো আলহামদুলিল্লাহ। এবার আসো, আমি ভাবছিলাম আবার একটু পড়াবো, তা তোমরা পড়াতে দিলা না আমারে। এবার আসো, সাগর এন্টারপ্রাইজের ব্যবসায়ের মালিকানা সত্ত্বের পরিমাণ কত? এটা কত হইতে পারে? পারমিক মূলধন মাইনাস উত্তোলন বিক্রিত পণ্যের ব্যয়, এই সোজা জিনিস। যোগ বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয় দরকার নাই, বিক্রয়ের এগুলো দরকার নাই, হ্যাঁ এগুলো দরকার নাই। নিট লাভ তাহলে 170, 170, 220, 200, হ্যাঁ 2 লাখ আসছে। এগুলো দরকার নেই, দুইটা আননেসেসারি ইনফরমেশন, বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয়, এগুলো দরকার নেই। মোট লাভের কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে যে নিট লাভের সাথে। ঠিক আছে, আসছে, বুঝতে পারছি। স্যার এই অঙ্কটা করে কি ক্লাস শেষ? না স্যার, ক্লাস যেহেতু আজকে আসলে বেশি ঝামেলা নাই, বেশিক্ষণ লাগবে না, আমার মনে হয় 15-20 মিনিট আমরা সময় দিলে শেষ হয়ে যাবে। তোমরা তো ভালোই পারো দেখা যায়, মানে গত এটা একটু সারপ্রাইজিং আমার কাছে, তোমরা রেদার দেন গত ক্লাসগুলোর তুলনায়, মানে হচ্ছে অবচয়, তারপরে হচ্ছে যে কার্যপত্র, তারপরে ছিল হচ্ছে ব্যাংক সমন্বয়, এরপরে হচ্ছে অমিল ছিল, এরপরে আরো ফার্স্ট 2টা চ্যাপ্টার ছিল, এগুলোর চেয়ে আজকে তোমরা মনে হচ্ছে একটু বেশি পারতেছো। কি আজকে পারার রহস্য কি? বৃষ্টি বৃষ্টি পড়ছে, তোমাদের মন ভালো এই জন্য?
মানে কি পারা, মানে তোমরা আজকে পারতেছো কেন? এত না পারা, এত পারাও তো ভালো না। তোমরা আজকে প্রায় আনসার দিচ্ছ ভালো। বলো এটা কি হবে? পারছো কারণ আছে, সোজা প্রশ্ন করছি এই জন্য। এখন না না পারবা না, আসো এগুলোর আনসার দাও। বলো এটা বলো। এতক্ষণ যা পারছো এগুলো সোজা প্রশ্ন, এখন থেকে একটু পারো কিনা দেখো। তাড়াতাড়ি। এটা পারবা? পারার কথা আলহামদুলিল্লাহ, তাও দেখা যাক না। সাগরের প্রারম্ভিক মূলধন, উত্তোলন, বিকৃত, বিক্রয়, এন তেন বহুত কিছু বলছে। বিকৃত পণ্যের ব্যয় 10% কম হইলে, বিকৃত পণ্যের ব্যয় কম হইলে মোট লাভ কি হবে? মোট লাভ হইলে কি হবে? সোজা, একদম সোজা, একদম সোজা। অবচয় করে নাই। ও সরি, আচ্ছা করাবো করাবো, আমি যতদিন আসি করাই যাব, সমস্যা নেই। দেখছো তোমাদেরকে কত সুন্দর করে করে এগুলো পড়াই দিছি। এগুলো আসলে পার্ট অফ আমাদের অনলাইন পেড ব্যাচের ক্লাস। তো ওদের থেকে বলছি যে এখানে করাই দিব, তোরা এখান থেকে দেখে নিস, তো পেয়ে যাচ্ছ তোমরাও। ঠিক আছে, দোয়া করিও, সামনে অ্যাডমিশনের কোর্স আসতেছে বুঝছো, দুমায় ভর্তি হইও। আর ভর্তি না হলে তুমি পস্তাবা, আমার কি করার আছে। 2 দিন পরে আমি আসবো আবার ঘুরে ফিরি। শেষ। বলো ব্রাদার ব্রাদার ফানোভারের হইসা খ। আই হাই আই হাই আই হাই আই হাই, তুই লাভ হইলো। নেক্সট এতক্ষণ বলছি না সোজা প্রশ্ন ছিল, এটা কঠিন না তো ভাই। কিরে কারো আনসার আসতেছে না? যে আচ্ছা 3 জন দিছে, 4 জন দিছে, তানিম, আফরিন, শ্রাবণী, সাইমা। হ্যাঁ 1 আর 3। খেয়াল করো, এখানে হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় কমছে, তো সিম্পল জিনিস। তা বিকৃত পণ্যের ব্যয় কমে গেছে। ধরো বিক্রয় ছিল 100%, বিক্রয় ছিল 100%, সো বিকৃত পণ্যের ব্যয় ছিল মনে করো 50-60%, ধরলাম 60%। তাইলে মোট লাভ কত ছিল? স্যার মোট লাভ ছিল তখন 40%। মোট লাভ ছিল 40%, এখন এটা 10% কমে গেছে, 10% কমে 50 হয়ে গেছে। সো মোট লাভও 50%, তাহলে মোট লাভ বেড়ে গেছে। তাহলে মোট লাভ যদি বাড়ে, মোট লাভ বাড়লে পরিচালন ব্যয় থেকে নিট লাভও বাড়বে। নিট লাভও কি হবে? নিট লাভ বাড়াতে আমার মালিকানা সত্ত্ব বাড়বে। 1 আর 3 হবে আনসার। আনসার কত হবে? 1 এবং 3। ঠিক আছে, ওকে ফাইন। এটা পারা উচিত ছিল, সবারই পারা উচিত ছিল আর কি। ঠিক আছে, অপরিচালন ব্যয়, এটা তো মনে হয় পারবা না, আশা করি এটা পারবে, এটা সোজা। অপরিচালন ব্যয় কি হবে বলো আনসার। কি হবে? একদম সোজা, ফার্স্ট এটা দেরি করা যাবে না। হ্যাঁ এটা দেরি করবো না আমরা, এটা তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি বলে দিব। অপরিচালন ব্যয় কি হবে এটা তাড়াতাড়ি বলে দিব। ঠিক আছে, অপরিচালন ব্যয় কি হবে এটা আমরা একটু তাড়াতাড়ি বলে দিব, এটাতে দেরি করব না আমরা। হ্যাঁ তাড়াতাড়ি এটার আনসার বলি, এটা এটা পারবো আমরা সবাই। হ্যাঁ অপরিচালন ব্যয় কি হবে, এটা এটা পারা যাবে, এটা দেরি করবো না আর কি। ঠিক আছে, তাড়াতাড়ি এটা আনসার কি হবে? অপরিচালন ব্যয়, ব্যাংক জমা, কি কি অনেক কিছুই বলছে এখানে, আসলে কি হবে আমরা একটু চেক করবো আর কি এখন। হ্যাঁ সো চলো। কোনটা হবে এখানে পরিচালন ব্যয়? একদম সোজা, কিন্তু একদম সোজা। এগুলা এগুলা এই যে জিনিস, এগুলা না পারলে আসলে তোমাকে অ্যাকাউন্টিং থেকে বহিষ্কার করা উচিত। মানে অ্যাকাউন্টিং যদি ওই যে আইএফআর, সরি আমাদের যে অ্যাকাউন্টিং এর প্রতিষ্ঠানগুলো আছে না বাংলাদেশে, যেমন মনে করো আইসিআইবি আছে, বাইরে এফএসবি আছে, আইএএসবি আছে, এরা যদি দেখে যে হচ্ছে তোমরা এইচএসসি লেভেলে এসব ভুল করতেছো, ওরা তোমাদেরকে বহিষ্কার করে দিবে, যে এই পোলাটা আগামী তার থ্রু আউট দা লাইফ সে অ্যাকাউন্টিং পড়তে পারবে না এবং পড়াইতেও পারবে না, মনে করো আমারও বহিষ্কার করে দিবে এরকম, যদি এগুলাতে ভুল হয় আর কি। হ্যাঁ এগুলা অ্যাকাউন্টিং এর খুবই কোর বেসিক, আমি আশা করবো তোমরা এগুলোতে ভুল করবে না। আর যদি ভুল করো তাহলে তোমাকে বহিষ্কার করে দেওয়া উচিত এবং জনসম্মুখে বহিষ্কার করা উচিত। তুমি এটা কেমনে ভুল করলো? তাড়াতাড়ি বলো, এখন তো তোমরা একটু প্রেসারে পড়ে গেছো না, যে ভাই এটা ভুল করলো তো এখন আপনি বহিষ্কার করে দিবেন। বলো আনসার বলো। আচ্ছা আনসার দিয়ে একজনে দিছে, বাকিরা কি ভয়ে দিচ্ছ না? বহিষ্কার হওয়ার ভয়? সমস্যা নাই সমস্যা নাই, জীবনে একবার দুইবার বহিষ্কার হবারই, ওইলে আর কি হবে। ঠিক আছে, জীবনে 1-2বার বহিষ্কার না হইলে মজা আছে। বলো কি হবে, আনসার কি হবে? আচ্ছা একজন আনসার বলতেছে ইমরান ফারুক খ, জান্নাতুল ফেরদৌস জবা বলতেছে খ। আচ্ছা বাকিরাও বলো কি হইতে পারে আনসার।
সাইমা বলতেছে ডি। আচ্ছা, ফাইন। বাকিরা 1 আর 3 শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ সালামি আর ভাতার মধ্যে তোমরা গুলাই ফেলাইছো না? আমি পারি না স্যার। এবি একান্ত। তুমি কেমনে যে আসলে পড়ালেখা করি সিউতে টিকলা। তুমি কিন্তু সিউতে কোটায় ফার্স্ট ছিলাম, মনে আছে? হ্যাঁ, আচ্ছা, আমার একমাত্র ফার্স্ট। আচ্ছা, আমাদের এখন কমেন্টে বিয়াকান্ত যে ছেলেটাকে দেখতেছে, ও হচ্ছে আমাদের 22 ব্যাচের রেস্টুরেন্ট। ওর একটা মজার কাহিনী হচ্ছে, ও যে ফার্স্ট হয়েছে সিউতে, এটা আমি এদিন শুনছি। মানে হচ্ছে কি, ও এমনি ছিল হচ্ছে 200 কততম জানি, আমার পজিশন খেয়াল নাই, 22 ব্যাচের ছিল। তো গত বছর যখন হচ্ছে অথৈধর ফার্স্ট হয়েছিল, তো যখন ওকে নিয়ে কথাবার্তা হচ্ছে, ও আমারে বলে, একান্ত আমার সাথে দেখা হয়েছে, বলে বলে যে ভাই আমিও তো একদিন ফার্স্ট হয়েছিলাম সিউতে, আপনি আমাকে তো পাত্তাও দেন না, যে কি বলো তুই কবে ফার্স্ট হয়েছিলি? বলে যে হ্যাঁ, আমার ওই সেশনে কোটাতে তো আমি ফার্স্ট ছিলাম। যে কি বলো? বলে যে হ্যাঁ ভাই, আমি কোটাতে ফার্স্ট ছিলাম। আপনি কোটায় এটা না বললে বলা পান, জানতো ফার্স্ট তো ফার্স্ট। আচ্ছা, কোটায়ও ফার্স্ট কিন্তু অনেক জায়গায় বলে, সমস্যা কি, ফার্স্ট তো ফার্স্ট হোয়াট এভার। যে কি বলো, সেটা তো তাহলে ভুলে গেল। তাহলে আমি বলতেছি ওই সেশনে আমার 2টা বড় রেজাল্ট ছিল, একটা ফার্স্ট ছিল আর একটা ডাবিতে অষ্টম ছিল। বল যে হ্যাঁ ভাইয়া, আপনি আমার এটা এতদিন পর জানছেন। হ্যাঁ, এই ফার্স্ট লাগবে না। হ্যাঁ, আমি দেখা হয়েছে মানে এই ফার্স্ট তো আসলে এগুলার তো কোনো কামের ফার্স্ট না। যাই হোক, ফার্স্ট তো ফার্স্ট। যাই হোক, এবার আসো বাংলাদেশের। আচ্ছা, এবার শুরু করি। তুমি একটু বেশি বলে ফেলতেছো, অন্যতম অ্যাকাউন্টিং সেন্টার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। চলো, তবে তুমি কি টাকা পয়সা সব বরাবর দিছো? না দিলে কিন্তু ক্লাস করতে হবে না। আসো এবার। এরপর এখানে দেখো, এটা এটা খেয়াল করো, এটার আনসার কি হবে বলো? এটার আনসার কি হবে? দেখো ভাই, তোমরা এগুলো কিন্তু ভুল করতে হবে না, আনসার সবগুলোই হবে। শিক্ষানবিশ ভাতা, এটা ব্যয় ব্যয়। তোমরা স্যালামি যেটা বলতেছো, স্যালামি আয়, শিক্ষানবিশ স্যালামি এটা আয়। আমি তোমাদেরকে যাদের কাছে, আমাদের যারা পেড ব্যাচের আছে, তোমাদের কাছে কিন্তু বই আছে। হ্যাঁ, বই বলতে আমাদের এইচএসসি যে কনসেপ্ট বুকটা, আমি কিন্তু বারবার বলছি অনেককে, সব সময় আমি এই কথাটা বলি যে তুমি মানে ব্যয়গুলো তোমার চিনা থাকতে হবে। মানে তুমি অ্যাকাউন্টিং এ যত ধরনের ব্যয় আছে, এগুলো যদি তুমি না চিনো, তাহলে মনে করো তুমি হচ্ছে অ্যাকাউন্টিং এর সাথে অন্যায় করতেছো। ঠিক আছে, অ্যাকাউন্টিং যদি ব্যক্তি হয়, আমি বারবার বলছি ব্যয়ের কথা, কারণ ব্যয় খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ব্যয়গুলা চিনতে পারা খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার ব্যয়গুলো নিয়ে আলোচনা করছি যে তোমরা ব্যয়গুলো ধরবা, কারণ একটা সিঙ্গেল কোয়েশ্চেন ফার্স্ট পেপার অথবা সেকেন্ড পেপারে তোমাকে ব্যয় থেকে করবেই, মানে করবে, ইউ হ্যাভ টু, ইউ কান্ট স্কিপ। তুমি স্কিপ করতে পারবা না, মানে তুমি কোনোভাবেই স্কিপ করতে পারবা না। ঠিক আছে, ব্যয় তোমাকে জিজ্ঞেস করবেই করবে। বুঝতে পারছো? তোমাকে ব্যয় জিজ্ঞেস করবেই করবে, তুমি কোনোভাবেই স্কিপ করতে পারবা না। ক্লিয়ার আমার কথা? দেখো, অপরিচালন ব্যয়, শিক্ষানবিশ ভাতা, পাইছো? মানে তুমি ব্যয় স্কিপ করে যেতে পারবা না। তোমরা এখানে যা যা পড়ছো সবই ছিল, ঋণের সুদ, ঋণ পরিশোধের সুদ, গৃহীত সুদ, প্রদেয়নের সুদ ইত্যাদি। ঠিক আছে, তারপর এখানে আরেকটা কি ছিল জানি, খেয়াল করলাম। ওকে, তো তুমি মানে ইউ কান্ট স্কিপ, তুমি এই বিষয়গুলোকে কোনোভাবেই স্কিপ করে যেতে পারবে না। এগুলো পরীক্ষায় জিবে তোমারে যে কোনো একটা হইতে পারে, ফার্স্ট পেপার দিতে পারে বা সেকেন্ড পেপার দিতে পারে, যে কোনো এক জায়গায় দিবে। ঠিক আছে, সো ব্যয় চেনা উচিত ভাই। অ্যাজ এ অ্যাকাউন্টিং স্টুডেন্ট তোমার তো সব ধরনের ব্যয়গুলো সম্পর্কে একটা কনসেপ্ট রাখা উচিত। ঠিক আছে, সো এটা যাতে ভুল না হয় তোমাদের আর। আচ্ছা, আমরা আমাদের আরেকটা পড়া দাঁড়াও, আমরা আমাদের পিডিএফ আরেকটাতে আসি। আরে লম্বা ছিল না, হারাই গেল। আচ্ছা, চলো, আর্থিক বিবরণী আমরা এখান থেকে আর একটু করি। অবচয় এখন না, অবচয় যেহেতু স্টার্ট করি নাই। এগুলো সোজা সোজা প্রশ্ন, এগুলো তো সোজা সোজা প্রশ্ন। অস্পর্শনীয় সম্পদ তোমরা ছিল। আচ্ছা, এখানে একটা একটা ঝামেলা থাকে এই ভাই সাহেবকে নিয়ে, বুঝছো? এই ভাই সাহেবকে নিয়ে একটা মেলা ঝামেলা চলে। ওকে নিয়ে প্রাথমিক খরচ, আমরা সবাই মোটামুটি জানি প্রাথমিক খরচ কি। প্রাথমিক খরচ হচ্ছে যে আমাদের মনে করো এটাকে আমরা কি বলি, ভুয়া সম্পদ। প্রাথমিক খরচ হচ্ছে কি সম্পদ? ভুয়া সম্পদ বা অলীক সম্পদ। ঠিক আছে, এটাকে আমরা অনেক সময় বিলম্বিত ব্যয় বলি। ঠিক আছে, এটাকে বিলম্বিত ব্যয়ও বলে, কোনো অসুবিধা নাই, মানে কনসেপ্টটা দাঁড়ায়। ঠিক আছে, এটাকে বিলম্বিত ব্যয় বলে। এন্ড ভুয়া সম্পদ তোমরা চিনো তো? ভুয়া সম্পদ চিনবা, সম্পদের মধ্যে চিনতে হবে ভুয়া সম্পদ, সবগুলা চিনতে হবে। ভুয়া সম্পদকে বিলম্বিত বিজ্ঞাপন ভুয়া সম্পদ, ভুয়া সম্পদকে প্রাথমিক খরচ ভুয়া সম্পদ, শেয়ার অবহার ভুয়া সম্পদ, তারপরে হচ্ছে তোমার লাভ ক্ষতি হিসেবে ডেবিট জের ভুয়া সম্পদ। ঠিক আছে, সুনাম যদি কোনো মূল্য না থাকে, অর্থাৎ মূল্যহীন সুনাম, এটাও কিন্তু ভুয়া সম্পদ। তো ভুয়া সম্পদ কোনগুলো, এগুলো কিন্তু তোমার চিনতে হবে, বইয়ে দেওয়া আছে, এটা পড়ে নেবা। ভুয়া সম্পদ,
ঠিক আছে, ভুয়া সম্পদ দরকার আছে আমাদের। এছাড়া স্পর্শনীয় অস্পর্শনীয় গুলো দেখলেই চিনা যায়। দেখো শুধু সুনাম কিন্তু হচ্ছে তোমার অস্পর্শনীয় সম্পদ। আমার এই কথাটা জেদ ধরে আবার তুমি সুনামকে ভুয়া বইলো না। ভুয়া কখন হবে? যখন এটার মূল্য নাই বলছি, যখন আমি বলতেছি মূল্যহীন সম্পদ, মূল্যহীন সুনাম, তখন আমি ভুয়া সম্পদের কথা বলতেছি। বুঝতে পারছো? আচ্ছা ফাইন। এবার কি অবচয় আসে যাচ্ছে কেন মাঝখানে মাঝখানে, এগুলা ইজি জিনিস। আচ্ছা এটাও তোমরা পারো, এটাও পড়ে ফেলছি আমরা। এগুলো এখন পড়াইলে তোমরা এটা কাল্পনিক সম্পদ, এই যে কাল্পনিক সম্পদ, আচ্ছা এই যে কাল্পনিক সম্পদ একই কথা, এই যে ভুয়া সম্পদ যা বলতেছি কাল্পনিক সম্পদও কিন্তু তাই। হ্যাঁ, সো এগুলা নিয়ে আমরা আশা করি কোনো বিপদে পড়বো না, এগুলা পারবো আমরা। এরপরে চলে যাই, ঠিক আছে? ভাই ভাই বেটা বেয়াদব সাত ডাক, কি বলে ভাই, থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষার রবিবার থেকে পলিবন পলাইতে পারাইতে মন চাচ্ছে না, কি করবো বলেন? 4 দিনে কেমনে পড়লে একটু সাজেশন। ভাই তোর রবিবারে পরীক্ষা, ফ্র্যাঙ্কলি আমার 27 তারিখ পরীক্ষা, আমি কালকে পরীক্ষা দিয়ে আসছি। তো তুই যে থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছিস, সেই থার্ড সেমিস্টার পরীক্ষা আমি 2020 সালে না 20 সালে না, 20 সালে করোনার পরে দিছি। 20 সালে করোনার পরে থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছিলাম। আমাদের করোনার আগে, করোনা তো 20 সালে চলে আসছিল, তো থার্ড সেমিস্টার পরীক্ষা অনেক দেরিতে হয়েছিল। তো আমি জানি না কি সাবজেক্ট মনে আছে, তবে একটা কথা বলে নি, সেটা হচ্ছে যে খাতা খালি রাখা যাবে না। এটা আমি সবসময় বলছি, আগেও বলছি, এখনো বলতেছি, কোনো পরীক্ষা খাতা খালি রাখা যাবে না। তুমি ইতিহাস লিখো, কিছু না পারলে ইতিহাস লিখবা, কি করার, পড়ালেখা না করলে তো ইতিহাস হলো জানতে হবে। আচ্ছা আসো, এগুলা আবার তোমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো তোমরা শুনো না ভাই, এগুলা শুনলে তোমাদের পরীক্ষা ভালো হবে না। তোমরা কি তোমরা ইতিহাস লিখে লাভ নাই, তোমরা যাহা ইতিহাস লিখবা দেখবা রেজাল্ট 4 ধরাই দিছে। ভালো করে লিখবা 5 দিবে, বুঝছো? তোমাদের একটা মজার কথা বলি, আজকের পড়ার প্রেশার কম বোঝা যাচ্ছে, তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমার এইচএসসি রেজাল্ট কিন্তু খুবই অল্প। তোমরা জানো আমি বলছিলাম ক্লাসে, তোমাদের মনে আছে আমার এইচএসসি রেজাল্ট কত? দেখি এটা কমেন্টে বলতো, আচ্ছা বললো না, এটা কমেন্টে বললে প্রমাণ থেকে যাবে, আমি বলি। হ্যাঁ, সেটা হচ্ছে 4.67 ছিল। তুমি বিশ্বাস করো, মানে আমার যখন রেজাল্ট দিছে, আমার রেজাল্ট একটু পরে আসতেছিল, পরে বলতো যে সার্ভার ডিস্টার্ব করে না, তো আমার ফ্রেন্ডরা সবার রেজাল্ট চলে আসছে মোটামুটি, যতজন তখন মোটামুটি আমার সাথে কানেক্টেড ছিল, মেজরিটি এ প্লাস ছিল, 2-1 জন ছিল 4.83 তে আটকে গেছে, বুঝছো? তা এখন ওরা যখন এ প্লাস পাবে বা হোয়াট এভার, আমি যদি 4ও পাই আমি খুশি, কারণ আমি ভাই মোটামুটি কোনোভাবে পরিডরে কোনোভাবে পাস করছি, লাস্টের দিকে তো পড়িনি, এত লাস্টের দিকে পড়ছি, ফার্স্টে তো পড়িনি। তা আমার রেজাল্ট দিচ্ছে না, মানে রেজাল্ট আসতেছে না। সবাই মনে করো হচ্ছে তোমার রেজাল্ট দেয় তো অ্যাজ ইউজুয়াল 1টার দিকে, আমাদের সময় রেজাল্ট 1টার দিকে হয়ে গেছে, জোহরের নামাজের আগে পরে অনেকে রেজাল্ট পেয়ে গেছে, অনেকে 12টা 1টা 11:30 1টার দিকেও পেয়ে গেছে। তা আমার রেজাল্ট 2:30 বাজে গেছে, আমার রেজাল্ট আসতেছে না। মানে হচ্ছে তোমার আমার রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে রোল নাম্বার, যা যা প্রয়োজনীয় নাম্বার ছিল এগুলো দিয়ে যখন আমি রেজাল্টটা চাচ্ছি, আমাকে রেজাল্ট দিচ্ছে না, মানে আমার রেজাল্ট আটকাই যাচ্ছে। এখন তুমি একটা বিষয় চিন্তা করো, কিন্তু এখন না মনে করো আমি হচ্ছে কি হয়েছি, ধরো বড় যা হোয়াট এভার, তখন তো আমি তোমার মতো, মনে করো এই যে 17-18 বছর বয়স, তো এই সময়টাতে আমার তো ভাই কলিজা মুচুদ দিয়ে উঠছে যে ভাই আমার এইচএসসি রেজাল্ট আসতেছে না, সবার রেজাল্ট চলে আসছে 5 আর 4.83, মানে সরি 4.83, কিংবা হচ্ছে 4 কত যে যাই পাচ্ছে 4.5। এখন আমার রেজাল্ট কোনোভাবে আসতেছে না, অলমোস্ট 3টা বাজছে। আমার একটা ফ্রেন্ড বলে তোর রেজাল্ট পাইছি, যে কেমনে, বলে যে তোরা আমি দিচ্ছি, ছবি দিচ্ছি স্ক্রিনশট, তুই চেক কর। আচ্ছা ঠিক আছে পাঠা। তো পাঠাইলো, আমি ওর স্ক্রিনশটে প্রথম দেখছি 4.67, ভাই আমি যে খুশি হয়ে গেছি ভাই। তুই বলতে পারো স্যার 4.67 মানে 4.67 পাইলে কিন্তু তোমাদের অনেকে কান্নাকাটি শুরু করে দিবা, লিটারালি তোমরা কিন্তু অনেকে কান্নাকাটি করবা, কারণ তোমরা অনেক পড়ছো, আই অ্যাপ্রিসিয়েট, তোমার কান্না করা উচিত, তুমি 4.67 পাও, তুমি আরো বেশি ডিজার্ভ করো। আমি কেন খুশি হয়েছি, কেন আমি পড়ছি ঠিক 3-4 মাস আগে, আমরা তো ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছি, তোমরা তো পড়ো এতটুক এতটুক কি হিসাব বিজ্ঞান পরিস্থিতি হিসাবের বৈষম্য রমিল অবশ্যই শেষ এ প্লাস, আমরা তো এই সেক্টরে প্লাস, আমাদের ভাই অনেক পড়তে হয়েছে, অনেক মানে মেলা পড়তে হয়েছে, অনেক অনেক পড়তে হয়েছে। তো টেস্টের পর থেকে আমাদের টেস্ট হয়েছে ডিসেম্বরে, পরীক্ষা হয়েছে এপ্রিলের 2 তারিখ। তো এই 3-4 মাসে যে পড়ে আমি 4.67 পাবো, এটা আমার হাইয়েস্ট একাডেমিক রেজাল্ট এইচএসসি পর্যন্ত। আমার এর আগে যা রেজাল্ট ছিল সব কিন্তু এর চাইতে কম। হ্যাঁ, এটা আরেকদিন বলে, এটা আমার কিন্তু হাইয়েস্ট একাডেমিক রেজাল্ট। হ্যাঁ একদম ট্রুলি এটা আমার কিন্তু হাইয়েস্ট একাডেমিক রেজাল্ট, আমার ইচ্ছে বড় একাডেমিক রেজাল্ট নাই কিন্তু, লাইক সো এটা তোমাদের জন্য একদিকে একটা ভালো ইস্যু। তোমরা এটাকে কি মোটিভেশন নিবা না ডিমোটিভেশন নিবা আমি জানি না, বাট দ্যাটস মাই হাইয়েস্ট একাডেমিক রেজাল্ট, আমার সবচেয়ে বেশি 4.67। সো তোমাদের যাদের এ প্লাস আছে, যারা যখন আমার পোলাপান স্টুডেন্ট বলে যে ভাই আমি এ প্লাস পাইছি, অনেকের
100ও আছে আমাদের ব্যাচে অনেকে, অ্যাকাউন্টিং এ 100, ফাইন্যান্সে 100। আমি তো অবাক হইছি ভাই, মানে 100 এরা এখনো বাঁচি আছে কিভাবে? এটা তো জাদুঘরে রাখা উচিত। 100 অ্যাকাউন্টিং এ ফুল নাম্বার পাই গেছো, কিন্তু ওরা যখন একটা অ্যাকাউন্টিং প্রশ্ন করি, বেশি কিছু না, উত্তোলন সমীকরণে কোন ধরনের প্রভাব ফেলছে ও দেখি তাকায় তাকে, তো এই 100 দিলাম আছে, বুঝছো? যাই হোক, তোমাদের হাইয়েস্ট একাডেমিক রেজাল্ট 5। এখন আমি যদি জিজ্ঞেস করি তুমি এখন ফ্লেক্স নিবা, ভাই 5 5 5 5, ঠিক আছে? আমি আমার জীবনে এই ফ্লেক্সটা নিতে পারি না কোনোদিন, তো এটা আমার একটা দুঃখ যে আমার একাডেমিক রেজাল্ট হাইয়েস্ট এইচএসসি তে একাডেমিক রেজাল্ট, এর আগে এসএসসি তে ছিল হচ্ছে 4.56। আমি যে এসসি পিএসসি টা না বলি, তুমি আমাকে যে এত পরিমাণ পড়াশোনা করি ভাবো, তাহলে তুমি কিন্তু আসলে কষ্ট পাবা। আমি না বলি, হ্যাঁ, যে এটা এটা আমরা করছি। আচ্ছা, এটা করি, চলো আসো এই ম্যাথ করা যাক। তোমরা করো, তোমরা করো, তোমরা করো, তাড়াতাড়ি করো। এটার আনসার কি হবে বলো? উদয়ন ট্রেডার্স এর এত এত তারিখে প্রস্তুতকৃত রামলী বীমা এত 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 বীমা খরচের পরিমাণ কত বের করতে পারবা? একদম সোজা। রেওয়া মিলে বীমা দেওয়া আছে, রেওয়া মিলে দেওয়া আছে বীমা, ওকে নিলাম, রেওয়া মিলের বীমা নিয়ে নিলাম। রেওয়া মিল নিচে, রেওয়া মিলে বীমা 30,000 টাকা। এত সালে এত তারিখে 4 বছরের জন্য নেওয়া হয়েছে। 2000 সালে 20 সালের বীমা খরচ 4 বছরের জন্য নিছে 6 মাস, কিন্তু খেয়াল করো 30,000 কে প্রথমে তুমি 4 দিয়ে ভাগ দিছো, তোমার কাহিনী ঠিক আছে, 7,500 আসছে। কিন্তু 7,500 হচ্ছে 1 বছরের জন্য, 2024 সালটা তোমার জন্য 6 মাস, তাহলে এটাকে আরো অর্ধেক করতে হবে, এটাকে আরো অর্ধেক করতে হবে। তো অর্ধেক করলে আসবে 3,700 কত টাকা? 50 টাকা। কারণ এই যে এখানে আছে কয় তারিখ? 1/7, ঠিক আছে? ওকে ফাইন। এবার আসো, ঠিক আছে? এটা আশা করি এটা বুঝছি তো আমরা, আশা করি এটা বুঝতে পারছি। এটা বুঝলে হচ্ছে আমরা এর পরের দিকে আগাই। ওকে ফাইন, চলো এবার সামনে চলে যাওয়া যাক। এটা বুঝছি না? ওকে ফাইন, এবার আমরা এর পরেরটা করি। উদয়ন, আচ্ছা এই ম্যাথ গুলো ভাই খুবই মজার ম্যাথ, খুবই মজার ম্যাথ। দেখো এটা একটা দেখাই দিব, সব করবা, একটা দেখাই দিব, সব করবা। ফার্মের বিক্রিত পণ্যের ব্যয় তোমরা আগে করো, 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা করো, ডু ইট, ডু ইট। আমি একটা লাইন লিখাই দিব, এই লাইন এটা পুরোটা বসাই দিবা। আমি একটা লাইন লিখে দিব, পুরো লাইন এটা বসাই দিবা। তাড়াতাড়ি, আমি একটা লাইন দেখাই দিব, এই লাইনে খালি ফর্মুলা পুরোটা বসাই দিবা, আর কিছু লাগবে না। বুঝতে পারছো? তাড়াতাড়ি, পারবা? পারলে আলহামদুলিল্লাহ, না পারলে মাশাআল্লাহ, হোয়াটএভার যাই বলে। আচ্ছা, আনসার দিছে একজন দুজনে, ক বলতেছো, এটা কি এখনের আনসার স্যার? চেক করি, 1 মিনিট 1 মিনিট। আচ্ছা, এটা 79 ক না? হ্যাঁ, 55, 5,55,000। আরিফুজ্জামান শুভ, কালকে ইংলিশের কোয়েশ্চেন ইজি করেন ভাই। কোয়েশ্চেন আমি করি না, খাতাও আমি কাটিনি, এবং পরীক্ষার কি হচ্ছে গুলো আমি জানি না। পরীক্ষা কমিটি ওরা পরীক্ষা নিচ্ছে, ওরা রেজাল্ট দিবে, এই আর কি, আমি জানি না। তবে তোমাদের তোমাদের কার্যকলাপ মাঝে মধ্যে আমাকে বলে তোমরা নাকি এমন এমন লেখা লেখো পরীক্ষায়, আল্লাহি, এগুলা নাকি শোনার পর ওরা এক একজন মানে বেহুশ হয়ে যায়। হ্যাঁ, ওরা পুরো প্যানেলটা আমাদের এইচএসসি অ্যাডমিশনের প্রশ্ন বানানো, খাতা কাটা, এই কাজগুলা করে। সো ওই যে একান্ত, ও আছে, ও এখন লিভে আছে, ও পরীক্ষা দিয়ে এখন পরীক্ষা চলতেছে জন্য লিভে আছে ও। তো তোমরা নাকি এমন এমন প্রশ্ন হচ্ছে মানে উত্তর দাও, আমাকে মাঝে মধ্যে ওরা হচ্ছে ছবি দেয় বা খাতা দেখানোর সুযোগ হলে খাতা দেখায়, আমিও মজা পাই। ভালো, বেস্ট অফ লাক, পরীক্ষা দাও, শিখো। ওরা খুব খুঁটিনাটি ডিটেইলে খাতা কাটে। আরিফুজ্জামান শুভ, ঠিক আছে, বেস্ট অফ লাক বাবা, ভালো করে পরীক্ষা দাও। আনসার আসছে 2-3 জন বলতেছে 55, 55, তারপরে সাইমা, নাজিবা, আফরিন। ওকে,
ওকে, এবার এখানে আমরা খেয়াল করি, দেখো 5,50,000 কেমনে আসছে, তোমরা হয়তো কোনো এক ওয়েতে বের করছো। দেখো এই টাইপ কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা এটা তোমরা কেমনে সর্ট আউট করবা, একটা সহজ সূত্র লিখি। দেখো আমি জটিল কিছুই লিখবো না, তোমরা সব পড়ালেখা করে এসছো, খালি লাইন মতো একটু খেয়াল করলে হবে। ধরো প্রারম্ভিক মজুদ, ঠিক আছে, প্রারম্ভিক মজুদের সাথে আমরা কাকে যোগ করি, নিট ক্রয় যোগ করি। নিট ক্রয়ের সাথে আমরা কাকে যোগ করি, প্রত্যক্ষ খরচ যোগ করি। লিখো এটা, এটা লিখো, মাইনাস সমাপনী মজুদ। ঠিক আছে, দেখো তো, হ্যালো ভালো আছো, এদিকে দেখো, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ সমান সমান বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে না, হ্যালো, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো প্রারম্ভিক মজুদ রাখি দাও, সমান সমান যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ সমান সমান সমাপনী মজুদ কই পাশে পার করে দাও তো, বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ। ঠিক আছে, হ্যালো, আমার কথা বুঝতে পারছো? ঠিক আছে না, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বিক্রিত পণ্যের ব্যয় সমাপনী মজুদ, একদম পারফেক্ট না পুরোটা? হ্যাঁ স্যার, একদম পারফেক্ট পুরোটা। ঠিক আছে, ওকে ফাইন। এখন এই এই একটা সূত্র দিয়ে তুমি কত কিছু বের করতে পারবা। দেখো এই সূত্রটা বসাইলে তুমি প্রারম্ভিক মজুদ বের করতে পারবা, বাকিগুলো দেওয়া থাকবে, প্রারম্ভিক মজুদ বের করতে পারবা, তুমি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবা, তুমি সমাপনী মজুদ বের করতে পারবা। কথা বুঝতে পারতেছো? তুমি সমাপনী মজুদ বের করতে পারবা, তুমি ক্রয় বের করতে পারবা। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারতেছো? দেখো এই পুরো একটা ফর্মুলার মাধ্যমে তুমি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবা, তুমি নিট ক্রয় বের করতে পারবা, তুমি প্রত্যক্ষ খরচ বের করতে পারবা, তুমি সমাপনী মজুদ বের করতে পারবা, তুমি প্রারম্ভিক মজুদ বের করতে পারবা। একটা ছোট্ট কোয়েশ্চেন করি শেষ, সে কোয়েশ্চেনটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু আগে একটা কথা বলছিলাম, তোমরা আমাকে একটু বলো তো, এই তিনজনের একটা নাম বলছিলাম আমি, নামটা কি? কি নামে ডেকে বলবো তোমাকে, বলো এই নামটা কি, মানে ওকে কি নামে ডাকছিলাম আমরা, একটু আগে বলো কি নামে ওকে ডাকা যায়, বলো। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ, ওর নামটা কি? একটু আগে করে একটা নাম ছিল সুন্দর, দেখি বলো। ফার্স্ট, এটার একটা সুন্দর নাম দিছিলাম আমরা একটু আগে, হ্যাঁ, তো এই নামটা একটু আমাদের বলো, যে স্যার নাম হচ্ছে এটা, ওর একটা সুন্দর নাম ছিল, নামটা একটু আমাকে বলতে হবে, বলো, একটা নাম ছিল সুন্দর, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ, আমি একটা সুন্দর নাম দিছিলাম, তোমরা আশা করি এই নাম মনে রাখছো, মুখস্থ রাখছো। মাত্র দিছি কিন্তু নাম, বেশিক্ষণ হয় নাই, এই তো 2-4 মিনিট হয়েছে ওর নাম দিছি যে। ঠিক আছে, তোমরা আশা করি এতক্ষণে ভুলে যাওয়ার তো কথা না। হ্যাঁ বলো, ওর নাম দিছিলাম একটা সুন্দর, তাড়াতাড়ি বলো। বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়, শ্রাবণী, ঠিক আছে। বাকিরা, বাকিরা কি এত শর্ট মেমোরি নি? তোমরা পড়ালেখা হবে, মেমোরি এত হালকা হইলে হবে? আমরা মাত্র বলছি না যে ও প্রথম এই তিনজনের নাম হচ্ছে কি, বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। এই যে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় প্রত্যক্ষ খরচ, নাম কি? বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। দেখাইছি না? এই তিনজনের নাম কি? এটা এটা লিখো নাই তোমরা, তোমরা লিখবা কি জন্য? তোমরা সব পারো ভাই, বহুত কাবিল তোমরা, পড়াছো। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ বিক্রিত পণ্যের ব্যয়, এই দুজনের নাম বলছিলাম ক্রয়কৃত পণ্যের ব্যয়, এটা দরকার নেই আপাতত। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মনে আছে না? এটা আমি বলছি না, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো এটা বলতে এতক্ষণ লাগতেছে কেন? আসছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, আসছে, তাহলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এবার দেখো তো, এর নাম যদি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হয়, বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। এবার তুমি আমাকে বলো তো, বাই ডিফল্ট এই দুইজনের নামও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় না? সমান সমান না এরা? সমান সমান না? তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সূত্র কয়টা? হ্যালো, ভালো আছো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সূত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে জেনুইন সূত্র, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় এবং প্রত্যক্ষ খরচ বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর একটা হচ্ছে বাই ডিফল্ট সূত্র, অটো হয়ে গেছে, কি? বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ। ঠিক আছে, বুঝছিস না স্যার? ঠিক আছে, অটো হয়েছে, দেখছো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যোগ, সরি, বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ। অটো সূত্রটা পাইছো? অটোটা বুঝতে পারছো কিনা দেখো, নাকি অটো হয়ে গেলা? এটা বুঝছো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যোগ কি মজুদ? সমাপনী মজুদ। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমার মনে হয় কোনো ঝামেলা নাই, এটা বুঝতে পারছো?
ঠিক আছে, তাহলে পারমিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যয় খরচ সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সূত্র কয়টা? দুইটা, পারমিক মজুদ যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয় মানে নিট ক্রয় প্রত্যয় খরচ সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ। এটা পুরোটাই হচ্ছে কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এবার এদিকে আসো, এটা বুঝছো? পুরোটা ক্লিয়ার? এটা পুরোটা বুঝতে পারছো তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের এই সূত্রটা আমরা মনে রাখবো, এটা আমাদের জন্য ফরজে আইন, একদম মানে ভোলা যাবে না। এটা যদি আমরা না ভুলি, এর আরো একটা ম্যাথ আছে, এটা কই? এটা না তো, কি রে এই ম্যাথ কই গেল? এটা কই গেল? দাঁড়াও, এটা এই ম্যাথ আজকে আমরা করে যাব। আর দাঁড়াও একটা সেকেন্ড, স্যারকে একটু সময় দাও। আমি এটা হচ্ছে, এটা কোথায় নিলাম? মাত্র নিয়েছিলাম তো, এটা পড়ানোর জন্য সাজাই নিয়েছিলাম তো। দাঁড়াও একটা সেকেন্ড স্যার, হ্যাঁ একটু 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 আমি একটু চেক করি। হ্যাঁ পাইছি স্যার, একটু 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 সময় দিবা স্যারকে। হ্যাঁ জাস্ট গণ, তোমরা উপু 10-20 গণ, আমি ততক্ষণে বের করি। সরি, অফলাইন ম্যাটেরিয়াল সরি, আর্থিক বিবরণী স্যার এই যে আসো, আমরা যে পড়ছি এগুলা যে অ্যাডমিশনের যে সূত্রটা তোমাদেরকে দেখেছি, এই সূত্রটা অ্যাডমিশনের জন্য মানে এটা এত দরকারি, এটা এতবার আসছে যে বলার বাহিরে। ঠিক আছে, আমরা জাস্ট একটু চেক করি যে আমরা আসলে এটা পারি কিনা। হ্যাঁ, এটার একটা লম্বা ভার্সন ছিল, বাট রাইট নাম এটা খুঁজে পাচ্ছি না, যেহেতু অ্যাডমিশনের ক্লাস অনেকদিন নেওয়া হচ্ছে না। বাট আশা করি তোমরা বুঝবা আর কি। স্যার আমি মনে করতেছি তোমরা দেখতেছো না, আমার মনে হচ্ছে তোমরা দেখতেছো। তো আমরা একটু কষ্ট করো, উপরে অনেকগুলো কোয়েশ্চেন আছে, এগুলোর পাশে আনসার দেওয়া আছে। তো এগুলো নতুন কোয়েশ্চেন বলে এগুলো আমি দেখাচ্ছি না, এগুলোর পাশে আনসার দেওয়া আছে। তোমরা একটু কষ্ট করবা, বেশি কষ্ট করার দরকার নাই, তোমরা অল্প কষ্ট করবা। তোমরা 3, 4, 5 করবা। আমরা জাস্ট এই 3টা করবো, আর করবো না। ওই সূত্রটা জাস্ট আমাদের যাতে মনে থাকে, আমরা এটা চেষ্টা করব। 3, 4, 5, প্রথমেই 3 করি। 3 পারমিক মজুদ, দেখি তোমরা করো, ডু ইট। 3 করব, 4 করব, 5 করব, আর হচ্ছে এই 3টা করার পর এখান থেকে 2-1টা ম্যাথ করবো, শেষ। মনে করো আর 5-6টা এমসিকিউ করবো আমরা, শেষ শেষ তাড়াতাড়ি। কালকে ইংলিশের কোয়েশ্চেন হার্ড হবে, তাই অ্যাকাউন্টিং এর ক্লাস করি। সাবাস স্যার, এক্সামের পর ক্লাস করাবেন? ক্লাস তো ক্লাস, এক্সাম তো এক্সাম। আমি ক্লাসের মানুষ, এক্সামের না। এক্সাম ক্লাস 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 হবে স্যার, হবে। ক্লাস হবে না কেন? তাড়াতাড়ি 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 এটা বলো, এটার আনসার বলো। একদম সোজা, কিন্তু একদম সোজা, কোনো ঝাই ঝামেলা নাই। যতটুকু মানে সূত্র যেটা লিখেছে ওই সূত্র দিলে হয়ে যাবে। দেখো পারতেছ? আমার সূত্রটা এটা ছিল না, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ সমান সমান সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়। এটাই তো নাকি আমার সূত্র? এটা না স্যার, আমি এই সূত্রটাই তো লিখাইছি মাত্র গত পেজে, মানে আগের পেজে। তো এই সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করবো? আচ্ছা 3-এর গ, আফরিন বলতেছে গ মানে 1,30,000 টাকা। কেমনে 1,30,000 আমরা চেক করবো, বাকিরাও চেক করবো। হ্যাঁ, বাকিরা না পারলে এদিকে দেখো, পারমিক মজুদ কত স্যার? পারমিক মজুদ 30,000 টাকা। পারমিক মজুদ 30, ঠিক আছে। পারমিক মজুদ 30,000 টাকা আমরা লিখলাম, প্রারম্ভিক মজুদ 30,000 টাকা, ঠিক আছে। যোগ আমার ক্রয় কত স্যার? আমার ক্রয় আছে হচ্ছে স্যার 2 লাখ টাকা। তাহলে 2,30,000 টাকা বসাই দিলাম। আমার স্যার এখানে কোনো প্রত্যয় খরচ নাই, রেজাল্ট দেয় না, অ্যাডমিশনের প্রত্যয় খরচ দেয় না। তা আমার সমাপনী মজুদ কত স্যার? সমাপনী মজুদ দেওয়া নাই, এটা বের করতে হবে, বের করব। আমার বিক্রিত পণ্যের ব্যয় কত? তুমি বলবা স্যার এটাও দেওয়া নাই। আছে, এটা দেওয়া আছে, এদিকে দেখো। বিক্রয়ের উপর মুনাফা 25%। তো মুনাফা যদি বিক্রয়ের উপর 25% হয়, হ্যালো, বিক্রয়ের উপর যদি 25% হয়, বিক্রয় কত স্যার? বিক্রয় দেওয়া আছে এখানে 1 লাখ টাকা। বিক্রয় দেওয়া আছে কত? 1 লাখ টাকা। তা 1 লাখ টাকার উপর 25% মুনাফা। তা 1 লাখ টাকার উপর 25% মুনাফা মানে মুনাফা হচ্ছে 25,000 টাকা। মুনাফা কত? 25,000 টাকা। তো মুনাফা 25,000 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? 75,000 টাকা, ঠিক আছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত? 75,000 টাকা।
তাহলে দেখো 75,000, আর এখানে আছে হচ্ছে 230। তো 230 থেকে 75,000 গেলে কত থাকে বলো? 1,55,000 টাকা। ঠিক আছে, পাইছি 1,55,000। ক্লিয়ার? 2,30,000, 2,30,000 থেকে হচ্ছে তুমি কত বাদ দিবা? 75,000 টাকা বাদ দিবা, তাহলে কত থাকবে? 1,55,000। বুঝতে পারছি? এটার আনসার পাইছো 1,30,000 না, আনসার 1,30,000 না। ক্লিয়ার? 3 এর কত হবে পাইছি আনসার? 3 এর আনসার 2 হবে। 2 কেমনে হবে বুঝতে পারছো কিনা বলো? দেখো সূত্র আসছে, বিক্রিত পণ্যের ব্যয় কেমনে বের করছি বুঝছো? বিক্রয় দেওয়া আছে 1,00,000 টাকা, বিক্রয়ের উপর লাভ কত? 25%। তো বিক্রয় থেকে লাভ আমি একটু আগে বলছি, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় দুইটা সূত্র আছে, সেকেন্ড সূত্রটা ইউজ করছি, বিক্রয় থেকে লাভ বাদ দিছি। বিক্রয় থেকে লাভ বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় 75,000 বসলো, শেষ। নিট ক্রয় 2 লাখ, পারমি মজুদ 30, 2,30,000, 2,30,000 থেকে 75 গেলে কত? 2,30,000 থেকে 75 গেলে টোটাল ওভারঅল কত থাকে এখানে? 1,55,000। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছি আনসার কত? 1,55,000, শেষ। হ্যাঁ শাবাশ, বুঝতে পারছো সবাই? আনসার হচ্ছে কত? 2। এটা বুঝছো? আওয়াজ দিও, না বুঝলো আওয়াজ দিও, সমস্যা নেই, আমি আবার বুঝাই দিব। আর বুঝলো একটু বলো, বুঝলো বলো, না বুঝলো বলো, না বুঝলে আমি আবার বুঝাই দিব, সমস্যা নাই। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? 30,000 সূত্র যেটা লিখছি ওই সূত্রটা কিন্তু খেয়াল করছো? সূত্র যেটা লিখছি ওই সূত্রটাই আছে, বুঝছো এটা? তাহলে এবার আমরা হচ্ছে সেকেন্ডটা করি। যদি প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় এত 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 হয়, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সূত্র কি? একদম সোজা সূত্র। সূত্র দেখি তোমরা বলো তো, মনে আছে? দেখো, প্রারম্ভিক মজুত, এই অংশটা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এবং এই অংশটাও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সমান সমান করতেছি, এটাও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বাই ডিফল্ট, এটাও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার সূত্র দুইটা। এখন এখান থেকে যে কোনো একটা ইউজ করি। প্রারম্ভিক মজুদ আছে, সমাপনী মজুদ আচ্ছা আছে, বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে এটা ইউজ করার দরকার নেই, এটা ইউজ করছি, সমাপনী মজুদ এবং বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে যোগ করলে কি পাবো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কথা বুঝছো? সমাপনী মজুদ এবং বিক্রিত পণ্যের ব্যয় দুইজনকে যোগ করে দিলে এই দুজনের সমান টাকা হয়ে যাবে না? দ্যাট মিন্স বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। তাহলে সমাপনী মজুদ এবং বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে 62, 140, দ্যাট মিন্স 202, 2,02,000 আসছে। বুঝতে পারছি? হ্যাঁ, ওকে। 4 এর আনসার 1,54,000 না তো? এই 4 এর আনসার ভুল হইছে, সাইমা 4 ভুল। হ্যাঁ ঠিক আছে, আফরিন, রিদওয়ান 4 এর 2, 4 এর 2 না, 4 এর 1 হবে। 4 এর 1 কেমনে হবে বুঝে নাও, বুঝাই দিছি। সমাপনী মজুদ এবং বিক্রিত পণ্যের ব্যয়, এটাও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এই অংশটাও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ক্রয় নাই, ক্রয় থাকলে ক্রয় দিয়ে করতাম আমরা, ক্রয় থাকলে ক্রয় দিয়ে করতাম। আমাদেরকে তোমরা কি করে ফেলছো আমি বুঝতে পারছি, তোমরা মনে হয় একটু কষ্ট করে বিয়োগ করে দিচ্ছ। বিয়োগ করা যাবে না তো, বিয়োগ কেন করবা তুমি? এখানে তো আমাকে বিয়োগের কিছু দেয়নি, আমাকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে বলছে, এটাও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এই অংশটাও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ঠিক আছে, ওকে। সবচাইতে পছন্দের আমার ম্যাথ লেদার এক্স শো, অ্যাডমিশনে গেলে দেখবা এই ম্যাথ ক্লাস আমি আবার করাবো। লেদার এক্স শোর পারমি মজুদ এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা। বলো এবার কি করা যায়? পারমি মজুদ যোগ, আমি এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে বলছি। কি বের করতে বলছে? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ঠিক আছে, তো বিক্রয়যোগ্য হিসাবকাল শেষে সমাপনী মজুদ। দেখো তোমরা একটু পড়ো, প্রশ্ন পড়ো, আমি তাড়াতাড়ি না করাই, তোমরা পড়ো, প্রশ্ন পড়ো, আসো আমার সাথে পড়ো। দেখো কি বলছে, লেদার এক্স স্টোরেজের প্রারম্ভিক মজুদ পণ্যের যে 15,000 টাকা, উক্ত হিসাবকালে ক্রয় 60,000 টাকা, ক্রয় ফেরত 2,000 টাকা, আন্তঃপরিবহন 5,000 টাকা। হিসাবকাল শেষে গণনার পর দেখা যায় যে 10,000 টাকার পণ্য এখনো হাতে আছে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ কত? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, তাহলে আমার প্রারম্ভিক মজুদ 15,000, তাহলে আমার 15,000 প্রারম্ভিক মজুদ। ঠিক আছে, এবার ক্রয় 60,000, 60,000, ক্রয় ফেরত 2,000 মাইনাস, তাহলে 58,000, 58,000। ঠিক আছে, ওকে ফাইন। আন্তঃপরিবহন 5,000, ওই যে প্রত্যয় খরচ 5,000 আসছে, ওকে ফাইন। এবার সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়ার দরকার আছে না, আমাকে বের করতে বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় না, তাহলে খালি যোগ করে দিব। ঠিক আছে, তাহলে 58, 63, 15, তাহলে 78,000 টাকা। ঠিক আছে, আনসার কত? 78,000 টাকা। ক্লিয়ার? বুঝছি। 5 এর 3, হ্যাঁ সাবাস সাবাস, এই তো সাবাস, হয়ে গেছে সবার আনসার। যাও এবার, আর বেশিক্ষণ যেহেতু প্রমিস করছি, আর 2-4টা এমসিকিউ করব, এগুলা করে আমরা সবাই বাসায় চলে যাব। হ্যাঁ, বলো। আচ্ছা, সরকার 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 ট্রেডার্স এর বিক্রয়
সরকার ট্রেডার্সের বিক্রয় 10 লাখ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 7,50,000 টাকা। তারপর হচ্ছে বিক্রয়ের পরিমাণ 10%, বিক্রিত পণ্যের ব্যয় 20% বৃদ্ধি পেলে মোট লাভ কত বৃদ্ধি পাবে? একদম সোজা। এটা কিভাবে করবা, করতে পারবা? আমি আমার স্টাইলে করি, তোমরা তোমারটা করো। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ, তো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা বাদ দিই, এখানে দুইটি স্টেজে বাদ দিতে হবে। প্রথম স্টেজ হচ্ছে বিক্রয় 10 লাখ টাকা, সো 10 লাখ থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব 7,50,000 টাকা। তাহলে আমার মোট লাভ হচ্ছে ভাই 2.5 লাখ টাকা। ঠিক আছে, এটা এত ডং করতে হবে না, ডাইরেক্ট মুখে মুখে করবা। 10 লাখ, 7.5 লাখ, 2.5 লাখ, শেষ গেছে 2.5 লাখ। এবার বিক্রয় 10% বাড়ছে, 10% মানে 10 লাখের 10% 1 লাখ, তাহলে বেড়ে দাঁড়াইছে 11 লাখ টাকা, বেড়ে দাঁড়াইছে 11 লাখ টাকা। এবার 7,50,000 বিক্রিত পণ্যের ব্যয় 20% বেড়ে গেছে, তাহলে 7,50,000-এর 10% 75, 20% হচ্ছে 3 লাখ। তাহলে 10 লাখ, দেখো এখানে হচ্ছে 7,50,000 টাকা পাইছো, 7,50,000, তো 7,50,000-এর 20% দেখো, এদিকে দেখো, 7,50,000-এর কত পার্সেন্ট? 20%। তো এটা হচ্ছে 10%, 75,000, তো 20% হচ্ছে 1.5 লাখ। তো 7 লাখের সাথে আরো 1.5 লাখ, 7.5 লাখের সাথে 1.5 লাখ যোগ করলে হচ্ছে 9 লাখ টাকা। কয় লাখ টাকা? 9 লাখ টাকা। তাইলে বিক্রিত পণ্যের ব্যয়, তখন মোট লাভ কত হবে? মোট লাভ হয়ে যাবে 9 থেকে 11 থেকে 9 গেলে 2 লাখ টাকা। আমার আনসার কত? 2 লাখ টাকা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি নাকি বুঝি নাই? পারবো আমরা এটা? আশা করি পারবো। আমি আশা করি তোমরা এটা বুঝছো, তোমরা এটা পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ বুঝছিস না? বুঝছি ভাই আমরা এটা। হ্যাঁ, আনসার খ। প্রথমটাও দেখাইলাম, সেকেন্ডটাও দেখাইলাম, শেষ। আচ্ছা স্যার বিয়ে কবে? তোর বিয়ে দি শুক্রবার দিন। তুই দিও 4টার স্ক্রিনশট আছে, দিয়াম না স্ক্রিনশট। শুক্রবার দিন। আজ তো কেন তুই কেন বিয়ে করার হইম না? এখন জাগুই যা, তুমি জাগুই যা। এবার আসো 87, এবার 88 হচ্ছে ম্যানেজার মুনাফা। আচ্ছা, ম্যানেজারের মুনাফা, এটা একদম সোজা ম্যাথ। চলো আমরা এটা করি। হ্যাঁ, ম্যানেজারের মুনাফা, ম্যানেজার মুনাফা 4% কমিশন পায়। কমিশন পরবর্তী মুনাফা হচ্ছে 4,000 টাকা। কমিশন দিয়ে দেওয়ার পরে যে মুনাফা, ম্যানেজার মুনাফার 4% কমিশন পায়। কমিশন কত? এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন। দেখো, দেখি এটা তোমরা করতে পারো। দেখো, প্রশ্নটা পড়ো, কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা। আচ্ছা, বিয়ে করো বাছা, বিয়ে করো। আচ্ছা, তুমি তো এখন করে ফেলতেছো, তোমাকে স্বাগতম না, বিয়ে শাদীর ক্ষেত্রে জানাতে হয় শুভকামনা। তোমার জন্য শুভকামনা রইলো। হ্যাঁ, তুমি সুখে থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। এখন আমাকে পড়াইতে দাও। হ্যাঁ, যে তোমার সাথে আমি পড়া আলাপ করতেছি। বাহ, ওকে, আসো। তাহলে ম্যানেজার মুনাফা 4% কমিশন পাবে। তো 4% কমিশন যেহেতু পাবে, কমিশন পরবর্তী মুনাফা হচ্ছে 4,000 টাকা। কমিশন কত? এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এই ম্যাথটাতে যেটা আমাদের কাছে ইজি মনে হয়, ইজি কি? এটা ইজি, এটা আনসার না। এটা ইজি না? কেন ইজি? এই যে ভাই দেখা যাচ্ছে তো 4 লাখের কত পার্সেন্ট, সরি 4,000-এর কত পার্সেন্ট? 4%। ভাই একদম সোজা, আপনি শিখাইছেন 2টা পার্সেন্টেজ বাদ দিলে 1% হয়, তো 1% 4 গুণ করলে স্যার 40, 160। এটা আনসার না, এটা আনসার না। এটা সবচেয়ে সুন্দর লাগতেছে, কিন্তু যেটা সবচেয়ে সুন্দর লাগছে এটা আনসার না। আমরা একটু চেক করি। দেখো, পরবর্তী মুনাফা বলছে না, তাইলে ও কমিশন পাবে পূর্ববর্তী মুনাফার উপর। এই কোয়েশ্চেনটা মজাই হচ্ছে এরকম, টাকা দিবে একটা, কমিশন পাবে আরেকটার উপর। তো টাকা দিছে পরবর্তী মুনাফা, তাহলে কমিশন পাবে পূর্ববর্তী মুনাফার উপর। তাহলে এখন তোমাকে যে টাকাটা দেওয়া আছে, এটা হচ্ছে বেসিক্যালি 96%। এখন তুমি বলবা ভাইয়া আপনি কেমনে জানেন 96%? এটা তো কোয়েশ্চেনে বলে নাই, প্রশ্নে তো বলে নাই যে এটা 96%। এটা 96% কেন? আসো আমরা একটু এবার চেক করি। আমি একটা কথা প্রায় বলি, যেটার উপর পার্সেন্টেজ হবে, যেটার উপর পার্সেন্টেজ হবে সেটা 100। যেটার উপর পার্সেন্টেজ হবে সেটা কত? 100। তাহলে এখন পার্সেন্টেজ কার উপর? স্যার পার্সেন্টেজ হচ্ছে মুনাফার উপর, তাহলে মুনাফা 100, তাহলে মুনাফা হচ্ছে 100। তো এই 100% থেকে 4% কমিশন দিয়ে দিব। 4% কমিশন দিয়ে দিলে আমার যে পরবর্তী মুনাফা থাকে, এই পরবর্তী মুনাফাটা হচ্ছে 96%।
পরবর্তী মুনাফাটা হচ্ছে কত পার্সেন্ট? 96%। ঠিক আছে, তাহলে পরবর্তী মুনাফাটা 96%, আমরা এটা বুঝতে পারছি। ওকে, তাহলে পরবর্তী মুনাফা 96%, 96% সমান কত রে? 4000 টাকা। তাহলে 4000 টাকা ভাগ 96%, দ্যাট মিনস 96% সমান সমান 4000 টাকা। তাহলে 4000 টাকা যেহেতু 96% এর সমান, তাহলে আমরা 96 দিয়ে 4000 কে ভাগ দিলাম। আমাদের বের করতে বলছে কমিশন, কমিশন হচ্ছে 4 দিয়ে গুণ দিলে কমিশন বের হবে। আমরা যদি 100 দিয়ে গুণ দিই, 100 দিয়ে গুণ দিলে কি বের হবে? মুনাফা বের হবে। ঠিক আছে, এই টাইপ ম্যাথ আমি অনেকগুলোই করাইছি। সো আশা করি তোমরা এটাতে আর আটকাবা না বা গোলাবা না, যেটাকে বলে আর কি। ঠিক আছে, শেষ এতটুকু পর্যন্ত। গ হবে 4, হোয়াট এভার কি হবে আমি জানি না, 96 দিয়ে ভাগ দিবা, 4 দিয়ে গুণ দিবা। ঠিক আছে, এই বহন 96 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। হ্যাঁ, 4 হবে, যা আনসার যা আসে শেষ। এটা মনে রাখবা, এটা কমিশনের এই ম্যাথটা দরকার ছিল। লাস্ট পড়ালেখা, এগুলো পারবা, পরীক্ষা আসবে না এগুলা। আর একটা কোয়েশ্চেন ছিল তো, কই এটা? এটা লাগবে না, এটা এইচএসসি 26 এর জন্য ইম্পর্টেন্ট। কুরিন ছিল না, একটা দিকে কোনটা কোয়েশ্চেন দেখছিলাম, দাঁড়াও একটু। এটা করছি না আমরা চলতি বছরে, এটা করছি, বিমা খরচ এটাও করছি। তাইলে কুরিন ভাই আমার খুব পছন্দের ম্যাথ, কারণ আমার মেলা কুরিন হয়েছে ভাই, বুঝছো? তোমরা যারা যারা হচ্ছে কুরিন করে গেছো, আমার সবাই টাকা দিয়ে যাবা, নাহলে কিন্তু এই টাকা আমি কোনো একদিন যদি পাই তোমারে বাঁধে নিয়ে নিব। সো চলো এবার আসো, এটা করি আমরা একদম সোজা। অনাদায় পাওনা বাবদ বিশদায় বিবরণীতে। তো বিশদায় বিবরণীর সূত্র মনে রাখবে, এটা কুরিন হচ্ছে সূত্রের ম্যাথ, বুঝছো? কুরিনে বুঝার কিছু নাই, সূত্র। তো সূত্রটা বসাইতে পারো কিনা দেখো। প্রাপ্য হিসাব আছে অলিখিত, তো প্রাপ্য হিসাব থেকে প্রথম হচ্ছে যে নতুন কুরিন সঞ্চিতি বের করতে হবে। নতুন কুরিন সঞ্চিতিটা এটা বের করতে হয়, তো এটা বের করাটা একটু ঝামেলা। দেনাদারের সাথে যদি কোনো সমন্বয় যোগ বিয়োগ থাকে, যোগ বিয়োগ যদি কোনো সমন্বয় থাকে, সেটা করতে হয়। করার পরে হচ্ছে নতুন বা অলিখিত কুরিন বাদ দিতে হয়। নতুন বা অলিখিত কুরিন বাদ দিতে হয়, বুঝতে পারছো? তারা নতুন বা অলিখিত কুরিন, এখন এখানে কোনো সমন্বয় নেই, বাদ। তো অলিখিত কুরিন 15,000 বাদ দিলাম, তাহলে 175 থেকে 15 গেলে আর থাকে 1,60,000। 1,60,000 টাকা হচ্ছে আমার সমাপনী দানাদার। এই 1,60,000 উপর কত পার্সেন্ট করতে হবে? 12%। তাহলে 1,60,000 উপর 12%, 6 12 72। ঠিক আছে, না সরি, 1,60,000 উপর কত পার্সেন্ট? 12%। তাহলে 16 12 কত করো তো, চা খাইছি দেরি হয়েছে, ক্যালকুলেশন আসতেছে না। ওকে, 1,60,000 উপর 12%, তাহলে এটা একটা কুরিন নতুন সঞ্চিতি। তাহলে নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস হচ্ছে আর কিছু মাইনাস, এই যে মাইনাস সন্দেহজনক পাওনা সঞ্চিতির পরিমাণ পুরাতন, এই যে এটা 1 তারিখে দেওয়া আছে না, এটা পুরাতন, মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। তো নতুন কুরিন হচ্ছে যে আমার 15,000 টাকা। এটা কত আসছে? 160, 12%। তোমরা বলতে বলতে আমি করে ফেলি, এটা আমার মুখে মুখে পারার কথা ছিল, বাট রাত হয়ে গেছে তো মাথার ক্যাপাসিটি কমে গেছে। 19,200, 19,200 টাকা। এরপর হচ্ছে সর্বশেষ আছে পুরাতন কুরিন সঞ্চিতি, 3,500 টাকা। ঠিক আছে, 3,500 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করি আমরা। হ্যাঁ, এটা আমরা বাদ দিই। শেষ কত আসছে বলো এটা? তাহলে 19,000, 15,000, 15 19 34,200 থেকে 3,500 চলে গেলে 30,700 থাকে আর কি, নাকি কত? হ্যাঁ, 30,700 হবে, 30,700। ঠিক আছে, বুঝছি? 30,700 আমরা ক্লোজ করতে পারি। কুরিন আত্মীয় বিবরণী থেকে এতটুকু পর্যন্ত করলেই চলবে, এর চেয়ে আর আসলে বেশি সিরিয়াস এখানে আর কিছু নেই। যা যা ছিল ট্রাই আমরা করছি, হয়ে যাবে। আরো প্র্যাকটিস বাসায় করো ইনশাল্লাহ। সো জাযাকাল্লাহ। ইয়া রয়ে গেছে নাকি তোমরা বললো? অবশ্যই করানো হবে, তারা নাই। দেখা হবে নেক্সট ক্লাসে, দেখা হবে। ক্লাস আগামীকালও হইতে পারে, আমি জানাবো।
তো পড়তে থাকো তোমরা, হ্যাঁ। বিসমিল্লাহ, টাটা, বাই বাই, জাযাকাল্লাহ। চলে যাই আমি তাহলে, হ্যাঁ। বুঝতে পারছো তো নাকি? তোমরা পড়তে থাকো। পরীক্ষা আছে সামনে, পরীক্ষা দাও, এরপর আমাদের অ্যাডমিশনের কোর্সগুলো শুরু হবে অফলাইন অনলাইনে। দেখা হবে তোমাদের সাথে আবার 26-এর জন্য। আমাদের বেশ কিছু কোর্স আসবে অফলাইন অনলাইন দুই জায়গায়। সো ইনশাল্লাহ দেখা হবে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ওয়েট করো কোর্স আসা পর্যন্ত। আর হচ্ছে পড়ো, যতটুকু পর্যন্ত তোমার পড়া বাকি আছে তুমি শেষ করো ইনশাল্লাহ। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।